আসসালামু আলাইকুম। একসময় বেক্সিমকো ছিল বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। হাজারো বিনিয়োগকারীর আশা, স্বপ্ন আর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই স্টক। কিন্তু সময় বদলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেক্সিমকো কি আবার নতুন একটি অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে, নাকি এখনও পুরনো ডাউন ট্রেন্ডের ছায়াতেই আটকে আছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বেক্সিমকোর মান্থলি, উইকলি এবং ডেইলি চার্ট বিশ্লেষণ করব। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন কোথায় রয়েছে, কোন লেভেল ভাঙলে দীর্ঘমেয়াদী ট্রেন্ড পরিবর্তনের শক্তিশালী ইঙ্গিত আমরা পাবো। তো ডিটেলসে আমরা এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। তো মূল বিশ্লেষণে যাওয়ার আগে আমরা সবাই কিন্তু জানি যে বেক্সিমকো দীর্ঘ সময় ধরে ফ্লোর প্রাইসের মধ্যে আটকে ছিল। তাই ওই সময়ের প্রাইস অ্যাকশনকে আমি স্বাভাবিক মার্কেট বিহেভিয়ার হিসেবে দেখছি না। তবে এর মানে এই না যে ফ্লোর প্রাইসের আগের হিস্টোরি আমি বাদ দিচ্ছি। লং টার্ম ট্রেন্ড এবং হিস্টোরিক্যাল রেফারেন্স বোঝার জন্য আগের চার্ট অবশ্যই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান মার্কেটের স্ট্রেংথ এবং উইকনেস বিচার করার ক্ষেত্রে আমি বেশি গুরুত্ব দিচ্ছি ফ্লোর প্রাইসের পরবর্তী প্রাইস অ্যাকশনকে। কারণ বড় ছবিটা না বুঝে ছোট টাইম ফ্রেম নিয়ে সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। ডেইলি চার্টে অনেক সময় রিকভারির ইঙ্গিত দেখা যায়, কিন্তু সেই রিকভারি আসলে কতটা শক্তিশালী সেটার উত্তর আমরা সবচেয়ে ভালো পাই মান্থলি চার্ট থেকেই। মান্থলি চার্টের দিকে তাকালে প্রথমে যে বিষয়টি চোখে পড়ছে সেটা হচ্ছে একটি শক্তিশালী আপট্রেন্ড। এরপরে দীর্ঘ সময় ধরে প্রাইস দুর্বল অবস্থায় ছিল। ফ্লোর প্রাইসের দীর্ঘ সময়ের প্রভাব এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো প্রাইস স্ট্রাকচার আমি দেখছি না যেটাকে আত্মবিশ্বাসের সঙ্গে একটি লং টার্ম রিকভারি বলা যায়। আমার কাছে বড় ছবিটি এখনও সতর্ক থাকার বার্তা দিচ্ছে। তো এবার ভলিউমের দিকে আমরা নজর দেই। আমি এখানে ব্যবহার করেছি ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। এই প্রোফাইলে কয়েকটি হিস্টোরিক্যাল হাই ভলিউম জোন খুব স্পষ্টভাবে চোখে পড়ছে, 85 এবং 144। তো আমি 85টি এখানে আপনাদেরকে দেখালাম, যেহেতু এখন প্রাইস অনেকটা নিচে আছে। 144 নিয়ে এখন আলোচনা করছি না। তবে এখানে কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভলিউম প্রোফাইলের একটি অংশ ফ্লোর প্রাইসের সময়কালকে অন্তর্ভুক্ত করছে। তাই আমি এই লেভেলগুলোকে ভবিষ্যতে টার্গেট বা নিশ্চিত রেজিস্ট্যান্স হিসেবে দেখছি না, বরং এগুলোকে হিস্টোরিক্যাল রেফারেন্স জোন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। ভবিষ্যতে এই এলাকাগুলোতে মার্কেট বিহেভিয়ার কেমন হয় সেটাই হবে পর্যবেক্ষণের বিষয়। একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 144। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বর্তমান বিশ্লেষণে আমার মূল ফোকাস থাকবে ফ্লোর প্রাইসের পরবর্তী মার্কেট স্ট্রাকচারের উপরে, কিন্তু আমরা আমাদের মূল ফোকাসটা রাখার চেষ্টা করব। এবার ইএমএ স্ট্রাকচারটা একটু দেখে নেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান প্রাইস এখনও কিন্তু ইএমএ 20 এবং ইএমএ 50 দুটিরই নিচে অবস্থান করছে। আমার কাছে এটি এখনও লং টার্ম উইকনেসেরই ইঙ্গিত দিচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো শক্তিশালী টেকনিক্যাল কনফার্মেশন আমি দেখছি না যেটি একটি নিশ্চিত লং টার্ম ট্রেন্ড রিভার্সালের কথা আমাদেরকে বলছে। সহজভাবে বললে বায়াররা আগের তুলনায় কিছুটা সক্রিয় হয়েছে ঠিকই, কিন্তু লং টার্ম কন্ট্রোল এখনও কিন্তু পুরোপুরি তাদের হাতে ফিরে আসেনি। তো আমরা জানি চার্ট শুধু কিন্তু আমাদেরকে প্রাইস দেখায় না, মার্কেটের সাইকোলজিও তুলে ধরে। এক সময় বেক্সিমকো ছিল মার্কেটের অন্যতম আলোচিত এবং অ্যাক্টিভ স্টক, কিন্তু দীর্ঘ সময় ফ্লোর প্রাইসের মধ্যে থাকার কারণে স্বাভাবিক প্রাইস ডিসকভারি এবং মার্কেট মোমেন্টাম দুটিই কিন্তু ব্যাহত হয়েছে। যদিও এখন আবার নতুন করে ট্রেড চালু করা হয়েছে, তবু লং টার্ম কনফিডেন্স পুরোপুরি ফিরে এসেছে এমনটি কিন্তু আমি এখনও বলতে পারছি না, বা সেরকম কিন্তু আমরা লক্ষণটা এখনও ওইভাবে বড় টাইম ফ্রেমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমার কাছে মার্কেট এখনও এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে ধীরে ধীরে নিজের ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো সব কিছু একসঙ্গে বিবেচনা করলে আমার কাছে মান্থলি চার্ট এখনও কিন্তু সতর্ক থাকার বার্তা দিচ্ছে। লং টার্ম ট্রেন্ড এখনও দুর্বল, প্রাইস এখনও গুরুত্বপূর্ণ ইএমএ, যেটা আমরা বলেছি ইএমএ 20 এবং 50 নিচে অবস্থান করছে। হিস্টোরিক্যাল ভলিউম ডিস্ট্রিবিউশন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জোন দেখাচ্ছে, তবে সেগুলোকে এখনই কিন্তু টার্গেট হিসেবে দেখার সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান মার্কেটকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি ফ্লোর প্রাইসের পরবর্তী প্রাইস স্ট্রাকচারকেই বেশি গুরুত্ব দিচ্ছি। তবে এই মুহূর্তে এটিকে একটি নিশ্চিত লং টার্ম রিকভারি বলা আমার কাছে একটু তাড়াহুড়া হয়ে যাবে। আরও পরিষ্কার টেকনিক্যাল কনফার্মেশনের জন্য অপেক্ষা করাই আমি যৌক্তিক বলে মনে করছি। এখন পর্যন্ত আমরা মান্থলি চার্ট থেকে বড় ছবিটি দেখে নিলাম। এবার একটু নিচের টাইম ফ্রেমে আমরা নামবো, সেটা হচ্ছে যে আমরা এখন উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করছি যে স্ট্রাকচারটা কী রয়েছে। কারণ অনেক সময় ট্রেন্ডের প্রথম পরিবর্তনের ইঙ্গিত কিন্তু মান্থলি চার্টে না, উইকলি চার্টে প্রথমে ধরা পড়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মিডিয়াম টার্ম স্ট্রাকচার কি এখনও দুর্বল, নাকি ধীরে ধীরে রিকভারির ভিত্তি তৈরি হচ্ছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। চলুন এবার উইকলি চার্টে গিয়ে সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। উইকলি চার্ট পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ফ্লোর প্রাইস পরবর্তী সময়ে সেলিং প্রেশারের প্রভাব কিন্তু এখনও স্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি।
তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে একটি ইতিবাচক পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা যদি ক্যান্ডেলগুলোর দিকে একটু খেয়াল করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। এখন আমরা সেটা একটা সিমটম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই একটি ইতিবাচক পর্যবেক্ষণ, তবে এটিকে এখনই ট্রেন্ড রিভার্সাল বলা যাবে না, বরং আমি এটাকে একটি রিকভারি অ্যাটেম্প বা স্টেবিলাইজেশন ফেজ হিসেবে দেখছি। কারণ এখনও এমন কোনো শক্তিশালী প্রাইস স্ট্রাকচার তৈরি হয়নি যা নিশ্চিতভাবে বুলিশ ট্রেন্ডের আমাদেরকে ইঙ্গিত করছে সরাসরি। এবার যদি আমরা উইকলি মুভিং অ্যাভারেজ স্ট্রাকচারের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস বর্তমানে EMA 20, EMA 50 এবং EMA 200 তিনটির নিচে অবস্থান করছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে EMAগুলোর অ্যালাইনমেন্ট এখনও কিন্তু বেয়ারিশ, অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটি ট্রেন্ডই কিন্তু এখনও একই দিক নির্দেশ করছে। সাধারণত আমরা যেটা জানি, একটি শক্তিশালী রিকভারি শুরু হলে প্রাইস প্রথমে EMA 20কে ভেঙে এরপরে আস্তে আস্তে EMA 50 এবং EMA 200-এর দিকে অগ্রসর হয়। বর্তমান চার্টে সেই ধারাবাহিকতা এখনও কিন্তু আমরা দেখতে পাইনি, তাই EMA স্ট্রাকচার এখনও কিন্তু আমাদেরকে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। তো এবার উইকলি ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে ভলিউম ডিস্ট্রিবিউশন পর্যবেক্ষণ করলে দীর্ঘমেয়াদী কিছু গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল হাই ভলিউম রেফারেন্স জোন, আমি যেটা অলরেডি আপনাদেরকে বলেছি 85, 144 অনেকটা উপরে রয়েছে, এখন প্রাইস কিন্তু 2690। তো এগুলো দুটো লেভেল যেখানে আমরা অতীতে উল্লেখযোগ্য পরিমাণ ভলিউম দেখেছি, লেনদেন হতে দেখেছি। তবে এখনই কিন্তু এগুলোকে আমি খুব স্ট্রং রেজিস্ট্যান্স বা রিজেকশন জোন হিসাবে বলছি না, এই লেভেলগুলোকে আমরা ভবিষ্যতে টার্গেট হিসাবে দেখছি না, বরং এগুলোকে হিস্টোরিক্যাল রেফারেন্স জোন, যা দীর্ঘমেয়াদী মার্কেট বিহেভিয়ার বোঝার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। তো বর্তমান মার্কেট স্ট্রাকচার মূল্যায়নের ক্ষেত্রে আমার প্রধান ফোকাস থাকবে ফ্লোর প্রাইস পরবর্তী যে প্রাইস অ্যাকশন, সেটার দিকে কিন্তু আমি আমার মূল ফোকাসটা রাখার চেষ্টা করেছি। তো এখন যদি আমরা মোমেন্টামটা একটু দেখার চেষ্টা করি, প্রথমে RSI আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেকটা দুর্বল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বায়ার্স মোমেন্টাম কিছুটা এখানে বেটার হওয়ার চেষ্টা করলেও এখনও সেটিকে আমরা শক্তিশালী বলতে পারছি না। আর ম্যাকডি কিন্তু পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি সেলিং মোমেন্টাম আগের তুলনায় কিছুটা কমেছে, এটি একটি ইতিবাচক পরিবর্তন আমি বলবো। তবে এখনও কিন্তু এমন কোনো পরিষ্কার বুলিশ ক্রসওভার দেখা যায়নি যা ট্রেন্ড পরিবর্তনের শক্তিশালী কনফার্মেশন আমাদেরকে দিচ্ছে। টেকনিক্যাল ইন্ডিকেটরের পাশাপাশি মার্কেট সাইকোলজিও এখানে গুরুত্বপূর্ণ, যেটা আমি বলে আসছিলাম। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে মার্কেট ধীরে ধীরে প্যানিক সেলিং থেকে বেরিয়ে আসছে, কিন্তু প্যানিক সেলিং শেষ হওয়া আর একটি সাস্টেনেবল আপট্রেন্ড শুরু হওয়া দুটি কিন্তু এক বিষয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট প্রথমে স্থিতিশীল হয়, তারপরে কিছু সময় কনসলিডেশনের মধ্যে দিয়ে নতুন ট্রেন্ড তৈরি করে। বর্তমান উইকলি স্ট্রাকচার আমার কাছে ঠিক সেই ট্রানজিশন ফেজের মতোই মনে হচ্ছে। সব কিছু একসঙ্গে বিবেচনা করলে উইকলি চার্ট থেকে আমাদের পর্যবেক্ষণ যেটা আমরা পেয়েছি, মিডিয়াম টার্ম ট্রেন্ড এখনও দুর্বল, প্রাইস এখনও গুরুত্বপূর্ণ EMAগুলো নিচে অবস্থান করছে। আমরা দেখেছি সেলিং প্রেশার আগের তুলনায় কিছুটা কমেছে, যদিও মোমেন্টাম ধীরে ধীরে উন্নতির একটা ইঙ্গিত দিলেও এখনও বুলিশ কনফার্মেশন কিন্তু আমরা পাইনি। বর্তমানে স্ট্রাকচারকে আমি অবজারভেশন ফেজ হিসেবেই দেখছি, কনফার্মড ট্রেন্ড রিভার্সাল হিসেবে এখনও কিন্তু দেখছি না, এবং সেরকম কোনো সিগন্যাল কিন্তু বা সিমটম আমরা এখনও পর্যন্ত দেখিনি। তো এখন পর্যন্ত আমরা মান্থলি চার্ট থেকে লং টার্ম ট্রেন্ড এবং উইকলি চার্ট থেকে মিডিয়াম টার্ম স্ট্রাকচার বিশ্লেষণ করলাম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। কারণ বর্তমান মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখন ডেইলি চার্টেই তৈরি হচ্ছে। এইখানেই বোঝা যাবে বায়ার্সরা সত্যিই কন্ট্রোল ফিরে পাওয়ার চেষ্টা করছে নাকি এটা শুধুই একটি সাময়িক বাউন্স। ডেইলি অ্যানালাইসিসে আমরা শুধু প্রাইস অ্যাকশন না, EMA স্ট্রাকচার, অ্যানকার্ড ভিওয়াব, ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টেকনিক্যাল কনফ্লুয়েন্স, সব কিছু একসঙ্গে বিশ্লেষণ করার চেষ্টা করব। আর আমার মতে পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখান থেকে আমরা পাবো। চলুন এবার ডেইলি চার্টে গিয়ে বর্তমান মার্কেট স্ট্রাকচারটা আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। তো প্রথমে ডেইলি প্রাইস অ্যাকশনটা একটু দেখে নেই। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর বেক্সিমকো ধারাবাহিকভাবে সেলিং প্রেশারের মুখোমুখি হয়েছে আমরা দেখেছি, ঠিক আছে, এবং ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখেছি 28 জুনে গিয়ে সেখান থেকে স্ট্রংভাবে একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে আমরা দেখেছি ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু হয়েছে। যেহেতু আমি চেষ্টা বলছি, কারণ এখনও কিন্তু আমরা কনফার্ম হচ্ছি না, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আলোচনাটা চলছে। তবে সাম্প্রতিক প্রাইস বিহেভিয়ারের দিকে তাকালে আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে আগের মতো ধারাবাহিকভাবে নতুন লো তৈরি কিন্তু হচ্ছে না। প্রাইস এখন তুলনামূলকভাবে একটা সীমিত ট্রেডিং রেঞ্জের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে দেখতে পাচ্ছি, একটা রেঞ্জের ভেতরে কিন্তু ঘুরছে প্রাইস আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে এটা বায়ার্স এবং সেলার দুই পক্ষের মধ্যে ধীরে ধীরে একটা ব্যালেন্স তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এখানেই আমি সতর্ক থাকতে চাই, কারণ শুধুমাত্র কনসলিডেশন দেখেই ট্রেন্ড রিভার্সাল হয়েছে এমন সিদ্ধান্তে কিন্তু পৌঁছানোটা আমাদের জন্য ঠিক হবে না।
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফার্মেশন, আর সেই কনফার্মেশন এখনও পুরোপুরি পাওয়া যায়নি। এবার ইএমএ স্ট্রাকচারটা একটু দেখে নেই। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রাইস এখনও ইএমএ 20, 50 এবং ইএমএ 200 তিনটির নিচে অবস্থান করছে, অর্থাৎ ট্রেন্ডের উপরে বায়ার্সদের পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি, আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার কাছে রিকভারির প্রথম বাস্তব পরীক্ষা শুরু হবে তখনই যখন প্রাইস ধারাবাহিকভাবে ইএমএ 20-র উপর অবস্থান ধরে রাখতে পারবে। যদি সেটা সম্ভব হয় তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের জায়গা হবে ইএমএ 50, ঠিক আছে। এরপর ইএমএ 200 হবে লং টার্ম স্ট্রেংথ মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল। এই মুহূর্তে আমি সেই ধাপগুলো এখনও কিন্তু চার্টে দেখছি না, তাই ডেইলি ইএমএ স্ট্রাকচার আমার কাছে এখনও সতর্ক থাকারই বার্তা দিচ্ছে। এবার অ্যানকর্ড ভিওঅ্যাপের দিকে নজর দেই। আমি এখানে ভিওঅ্যাপ অ্যানকর করেছি ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর প্রথম যে ট্রেডিং সেশন সেখান থেকে, কারণ আমার কাছে বর্তমান মার্কেট স্ট্রাকচার মূল্যায়নের জন্য ওই সময় থেকে নতুন প্রাইস ডিসকভারি শুরু হয়েছে। আমরা সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছিলাম প্রথম দিকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান প্রাইস এখনও অ্যানকর্ড ভিওঅ্যাপের নিচে অবস্থান করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে ফ্লোর প্রাইস পরবর্তী সময়ে অ্যাভারেজ ট্রেডেড প্রাইস এখনও কিন্তু পুরোপুরি রিকভার হয়নি। আমার কাছে রিকভারির একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে তখনই যখন প্রাইস শুধু ভিওঅ্যাপের উপরে উঠবে না, বরং সেখানে কিছুটা সময় ধরে অ্যাকসেপ্টেন্সও তৈরি করতে পারবে। কারণ অনেক সময় প্রাইস সাময়িকভাবে কোনো লেভেলের উপরে গেলেও সেখানে টিকে থাকতে পারে না। তাই আমি শুধু ব্রেকআউট দেখব না, সেই ব্রেকআউট কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেটাও পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তো এবার ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা দেখে নেই। আমরা ডেইলি টাইম ফ্রেমে আমি এখানে কিন্তু ফ্লোর প্রাইস পরবর্তী সময়ে ট্রেডিং সেশন থেকে এখন পর্যন্ত যদি আমরা ভলিউম ডিস্ট্রিবিউশন বিশ্লেষণ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পয়েন্ট অফ কন্ট্রোল পিওসিটা কিন্তু 30 টাকা 20 পয়সার আশেপাশে রয়েছে, অর্থাৎ ফ্লোর প্রাইস পরবর্তী সময়ে সবচেয়ে বেশি লেনদেন কিন্তু এই প্রাইস জোনেই হয়েছে। বর্তমান প্রাইস এখনও এই হাই ভলিউম এরিয়ার নিচে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু 2690 রয়েছে, যেটা বলছিলাম। আমার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কারণ সাধারণত মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হওয়া এলাকাকে সহজে কিন্তু উপেক্ষা করে না, আমরা জানি। তাই ভবিষ্যতে প্রাইস যখন এই লেভেলের দিকে এগুবে তখন মার্কেটে কী ধরনের রিয়েকশান দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন আসি পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি 29 থেকে 30-50 টাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কনফ্লুয়েন্স জোন তৈরি হয়েছে। এই জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যানকর্ড ভিওঅ্যাপ এবং ডেইলি পয়েন্ট অফ কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে এই জোনের মধ্যে রয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিসে যখন একাধিক গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর একই প্রাইস জোনের দিকে ইঙ্গিত করে তখন সেই লেভেলটার গুরুত্ব স্বাভাবিকভাবে অনেক বেড়ে যায়। এই কারণে আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমাদের সবচেয়ে বেশি নজর থাকবে এই জোনের উপর। আমি শুধু এটা দেখব না যে প্রাইস এই লেভেলকে স্পর্শ করছে কিনা, আমি পর্যবেক্ষণ করব সেখানে বাইং ইন্টারেস্ট বাড়ছে কিনা, ভলিউম আগের তুলনায় বাড়ছে কিনা, প্রাইস ওই অঞ্চলের অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা, নাকি সেলাররা আবার নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তরই বেক্সিমকোর পরবর্তী মার্কেট স্ট্রাকচার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিগন্যাল দেবে বলে আমি মনে করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।